দেশ ছেড়ে পালানোর সময় জুনায়েদ আহমেদ পলক সেনাবাহিনীর হাতে আটক হয়ে জিজ্ঞাসাবাদে পলক ও তার স্ত্রীর কোটি কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য উঠে এসেছে। ভারতীয় দাসত্ব থেকে মুক্ত বাংলাদেশ ক্ষমতায় এসে ভারতের সাথে সব চুক্তি বাতিল করল অন্তর্বর্তীকালীন সরকার। শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, সব অপরাধ গণহত্যার বিচার করা হবে। এবং সর্বশেষ জানাবো, তারেক সিদ্দিকীর পরিকল্পনায় আয়নাঘরে বিভীষিকাময় গুমখানার গোপন রহস্য ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকতে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনের ছাত্র জনতার এক অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর তার আজ্ঞাবহ বন্টি এমপিদের প্রায় সবাই গা ঢাকা দিয়েছেন। ইতোমধ্যে আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্যদের অনেকেই দেশ ত্যাগ করেছেন, আর অনেকেই পালাতে যেয়ে আটক হয়েছেন। তারই মধ্যে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আছেন। 6 আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন তিনি। জানা গেছে, দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তি উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন। প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ। এই খাতে ছিল না কোনো জবাবদিহিতা, স্বচ্ছতা, কোনো বালাই ছিল না। কেননা পলক সব কাজই করতেন শেখ হাসিনা তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব জয়ের নাম ভাঙিয়ে। সরাসরি জয়ের সাথে সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলার সাহসও করতেন না। ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আর তথ্য প্রযুক্তির খাতে উন্নয়নের নামে গত কয়েক বছরে হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক। শুধু তাই নয়, একাধিক সূত্র জানিয়েছে অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন তিনি। অথচ সরকারি তথ্য প্রযুক্তি খাতে ডিজিটালের নামে তিনি প্রকল্পের টাকা মেরে ফুলে ফেপে ওঠে অল্প সময়ের মধ্যে। সজীব জয়ের খুবই আস্থাভাজন হওয়ায় কোনো কর্মকর্তা, মন্ত্রী, অডিট বিভাগ, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্য প্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না। 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে হলফনামায় দেয়া তথ্য মতে জুনায়েদ আহমেদ পলকের বার্ষিক আয় ছিল মাত্র 1,18,000 টাকা। তখন পলকের ব্যাংক অ্যাকাউন্টে ছিল 20,000 টাকা, নগদ ছিল 30,000 টাকা, আর সঞ্চয়পত্র ছিল 18,000 টাকার। তার স্ত্রী আরিফা জেসমিনের 2008 সালের সম্পদ ছিল সর্বসাকুল্যে 15 শতক মাঠের জমি, ব্যাংকে 50,000 টাকা, নগদ 10,000 টাকা, 10 ভরি সোনা, 25,000 টাকা দামের একটি রেফ্রিজারেটর ও 10,000 টাকা দামের একটি মোবাইল ফোন। অথচ ঠিক 5 বছরের মাথায় তিনি হয়ে যান ভীষণ বিল্ডার্স লিমিটেড কোম্পানির 80% শেয়ারের মালিক। হলফনামার মাধ্যমে আরও জানা যায়, তার রয়েছে 103 ভরি স্বর্ণ। এমপি হওয়ার আগে 15 শতক জমির মালিক হলেও এমপি হওয়ার 5 বছরের মাথায় হলফনামায় তিনি লিখেন তার মালিকানায় রয়েছে 762 শতক জমি। এরই মধ্যে সিংড়া পৌরসভায় 300 শতক অকৃষি জমি উপহার হিসেবে পেয়েছেন বলেও এর দামও তিনি জানেন না বলে উল্লেখ করেন। সবশেষ 2024 জাতীয় নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্য মতে জুনায়েদ আহমেদ পলকের গত 5 বছরের সম্পদ ও আয় বেড়েছে অস্বাভাবিক হারে। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক। বলা চলে, এরকম শূন্য হাতের রাজনীতি শুরু করেছিলেন পলক। এরপরই মালিক হয়ে গেছেন হাজার কোটি টাকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে উদ্যোক্তা হয়ে 3-4 বছরের মধ্যে স্ত্রী আরিফা জেসমিন কণিকা প্রায় 5 কোটি টাকার মালিক হয়েছেন, যা তিনি হলফনামায় উল্লেখ করেছেন। এর বাইরে তার স্ত্রীর অন্তত আরও 20 কোটি টাকার মালিক বলে জানিয়েছেন একাধিক সূত্র। এর বাইরে নামে বেনামে আরও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে পলক ও কণিকা দম্পতির, যা তিনি অবৈধভাবে আয় করেছেন। এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতির মাধ্যমে অর্জন। যে কোনো প্রকল্প নিলেই তার অন্তত 15% প্রতিমন্ত্রী ও তার পরিবারকে দিতে হতো। এই খাতে প্রকল্প নিতে কোনো প্রকার জবাবদিহিতার প্রয়োজন হতো না, যার ফলে ইচ্ছামতো প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন দেখিয়ে বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হতো, যার একটি মোটা অঙ্কের ভাগ পেতেন পলক। প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে কাজ দিতেন কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই। পাশাপাশি তার ফাইট স্টার বাহিনীর সহ অনুগত কর্মীদের নামে বেনামে পলক শত শত বিঘা জমি কিনেছেন ও সম্পদের পাহাড় গড়েছেন। পলকের বড় ভাই জুবার আহমেদ নয়নের বিরুদ্ধে টেন্ডারবাজি ও 650টি পুকুর দখলের অভিযোগ রয়েছে। একই সঙ্গে চাকরি বাণিজ্য, কালো টাকা, হত্যা বাণিজ্য, বদলি বাণিজ্য, চাঁদাবাজি কমিশন, খাস জমি বরাদ্দ বাণিজ্য সহ অসংখ্য অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন পলক।
ভারতের সঙ্গে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শুক্রবার সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রধানমন্ত্রী সম্প্রতি ভারত সফরে যেসব চুক্তি হয়েছে তাতে দেশের স্বার্থ নেই দাবি করে গত 27 জুন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত দলের থানা প্রতিনিধি সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনায় এই কর্মসূচি ঘোষণা করেন। এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ শুক্রবার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইসলামী আন্দোলন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার জুম্মা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংগঠনের ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, সব অপরাধ ও গণহত্যার বিচার হবে। বৃহস্পতিবার 8 আগস্ট রাতে শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন। এদিন রাত 9টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করেন নবগঠিত সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আমাদের চ্যালেঞ্জটা অনেক বড়। শপথের পর আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমাদের চ্যালেঞ্জটা অনেক বড়। যে পশু শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই। তাহলে আমাদের ছাত্র জনতা যে অভাবনীয় একটি সুযোগ আমাদের জন্য তৈরি করে দিয়েছে, যেটা মহান, বলা যায় দ্বিতীয় মুক্তিযুদ্ধ, সেটার অর্জন ও মাহাত্ম্য ম্লান হয়ে যাবে। সেটা সবাইকে মনে রাখতে হবে। বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন প্রতিক্রিয়ায় আসিফ নজরুল আরও বলেন, আপনারা জানেন একটি অস্বাভাবিক পরিস্থিতিতে একটি দল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি করেছে দেশে, এবং এটি স্বাভাবিক, কারণ 15 বা 17 বছর একটি স্বৈরাচারী শাসক ছিল, একটি অন্ধকার যুগ ছিল, মানুষের মনে অনেক যন্ত্রণা জমেছিল। সেটা আউটপাস হয়েছে, কিন্তু তারপরেও সেটা অতিরিক্ত পর্যায়ে চলে গিয়েছিল, যেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তারেক সিদ্দিকীর পরিকল্পনায় আয়নাঘরের বিভীষিকাময় গুমখানার গোপন রহস্য ফাঁস। আয়নাঘর বিভীষিকাময় গুমখানার গোপন রহস্য। শেখ হাসিনা পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে। সেখান থেকেই তো পূর্বে 3 জন বন্দী মুক্তি পেয়েছেন। গত 2 দিন রাজধানীর কচুক্ষেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছে স্বজনরা। আয়নাঘর কি? বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর। ধারণা করা হয় সেখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসঙ্গে 30 বন্দী রাখার সক্ষমতা রয়েছে। আয়নাঘর শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময়। শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরেই রাখা হতো গুম করে রাখা মানুষদেরকে। আলো বাতাসহীন একটি কক্ষ, সেখানে সারাক্ষণ ঘড়ঘড়িয়ে চলে ফ্যান। কাদের রাখা হতো এই আয়নাঘরে? শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে। তারা কোথায়, তাদের কোনো খোঁজ নেই। এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছেন এই তালিকায়। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাঘর হচ্ছে গুমখানা। হাসিনার শাসনকালে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল। 2009 থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে নিখোঁজ হন 402 জন মানুষ। এই তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার। 2014 থেকে জুলাই 2019 সাল পর্যন্ত বাংলাদেশে 344 জন ব্যক্তি গুমের শিকার হয়। তাদের মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। 66 জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে 203 জন এখনও গুম রয়েছেন। যারা দীর্ঘদিন গুম থাকার পরে ফিরে এসেছেন, তাদের গুমের ব্যাপারে মৌন অবলম্বন করেন। ধারণা করা হয় এসব মানুষের গুম করে রাখা হয় আয়নাঘরে। আয়নাঘরে যারা বন্দী থেকেছেন তাদের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মোবাশ্বের হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়। এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশের ব্যারিস্টার এবং জামাত ইসলামের নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহমদ বিন কাশেম, সাবেক সামরিক জেনারেল এবং জামাত ইসলামের নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এসব ঘটনার জন্য জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তৎকালীন বাংলাদেশ সরকারকে নিন্দা প্রস্তাব জানায়। বাংলাদেশ বেসরকারি একটি সংবাদ মাধ্যম থেকে ধারণা করছে যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন ও আটক স্থান থাকতে পারে।